বাম জমানাতে মুখ্যমন্ত্রী ছিলেন একজন দুর্দণ্ড প্রতাপ মুখ্যমন্ত্রী। তিনি তারস্বরে মাইক বাজিয়েছিলেন বলে তার মাইক অফ করে দিয়েছিলেন। কিন্তু এখন তো সেটা কেউ করে না। তার কারণ যাদের হাতে, যাদের এটা কন্ট্রোল করার কথা, তাদের চাকরি, পোস্টিং, প্রমোশন তো নির্ভর করছে তাদের বসের উপরে। আপনারা জানেন কি যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে পরিবেশ আদালত ৩,৫০০ কোটি টাকা ফাইন করেছে। কেন? এটাকে আমি বলছি যে সুনামির প্রথম ধাপ। আর কি, রাজনৈতিক দল এবং নেতাদের কথাই তো শুনতে হবে, মানুষের কথা শোনার জন্য তো কেউ নেই। ২০০৪ সালে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ একটা বিজ্ঞপ্তি জারি করে বলল যে সাউন্ড লিমিটার ছাড়া প্রকাশ্য স্থানে কোনো রকম মাইক বাজবে না। নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলো অনেক ঘরোয়া সভা করে। সেই ঘরোয়া সভাতে তারা প্রচুর খাওয়া দাওয়ার আয়োজন করে, ১০০, ২০০, ৩০০, ৪০০, ৫০০, কেউ মাছ ভাত, কেউ ডিম ভাত, কেউ বিরিয়ানি। আমি কিন্তু মনে হচ্ছে একটা জিনিস দেখলাম যে রোড শো হচ্ছে। আরে রোড তো রাস্তা দিয়ে মানুষ এবং গাড়ি ঘোড়া চলার জন্য, তো সেগুলো বন্ধ করে দিয়ে রাজনৈতিক নেতারা তারা যদি রোড শো করেন এবং সেই রোড শোর জন্য ২-৩ মাইল, ৪ মাইল, ৫ মাইল বা কিলোমিটার যদি ট্রাফিক জ্যাম হয়, কত দূষণ হয়, কত বাড়তি দূষণ হয়। শুভায়ু ভব। আজকের বিষয় ম্যানমেড সুনামি। ভাবছেন সুনামি আবার ম্যানমেড কি করে হয়? সমুদ্রের নিচে ভূমিকম্প যদি সুনামির উৎস হয়, মানুষ কিভাবে করে? না, সুনামি আমি নাম দিয়েছি, এটা হচ্ছে পরিবেশ দূষণের সুনামি, এবং সেটা মানুষই করেছে, সেই জন্য এটাকে বলছি ম্যানমেড সুনামি। এই যে কালকে নির্বাচন শেষ হলো, কালকে পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দল এবং নেতা নেত্রী তারা যে তারস্বরে চিৎকার করলেন, মাইক বাজালেন এবং আরো অনেক কিছু শব্দ দূষণের শব্দ দানবকে তারা বরণ করলেন, এর মধ্য দিয়ে কিন্তু মানুষের যন্ত্রণা অনেক বাড়ল। সেই ২০০০ সালে ফিরে যেতে হয়। ১৪ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন ডে, প্রেম দিবস আমরা বলি, ফুল দিই, ফুল নিই। কিন্তু পরিবেশ কর্মীদের কাছে ১৪ই ফেব্রুয়ারি ২০০০ সালটা কিন্তু সত্যি সত্যি একটা ভ্যালেন্টাইন ডে। তার কারণ শব্দবিধি, শব্দ আইন কিন্তু ওই দিন প্রণয়ন করা হয়েছিল। এবার সেই শব্দ আইন বলছে যে মাইক বাজিয়ে বা বাজি ফাটিয়ে বা আরো শব্দ করে ক্যাপটিভ লিসনার তৈরি করে মানুষকে কষ্ট দেওয়া যাবে না। এটা আইন। ২০০০ সাল, তার মানে ২৪ বছরের বেশি হয়ে গেছে আইন তৈরি হয়েছে। কিন্তু আইন তো আইনের মতো থাকে। ল ইজ টু নট টু ফলো, ল ইজ টু মেক বাট সিম্পলি টু ব্রেক। তা এই রেওয়াজটা খুব চলতে থাকলো। ২০০৪ সালে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ একটা বিজ্ঞপ্তি জারি করে বলল যে সাউন্ড লিমিটার ছাড়া প্রকাশ্য স্থানে কোনো রকম মাইক বাজবে না। ভালো কথা। আমি হাইকোর্টে মুখ্য বিচারপতি, প্রধান বিচারপতি, চিফ জাস্টিসের কাছে মামলাতে বললাম, হুজুর দেখো এটা নির্দেশিকা। কোর্ট বললো হ্যাঁ, এটা পালন করো। তো সেই যে ২০০০ সালে আইন, ২০০৪-এর বিজ্ঞপ্তি, সাউন্ড লিমিটার ছাড়া অর্থাৎ ৬৫ ডেসিবেলের বেশি আওয়াজ হবে না, এই আইন মোতাবেকে কাজ হওয়ার কথা। কেউ শোনে না। কে শোনে কার কথা? তার কারণ রাজনৈতিক দল এবং নেতাদের কথাই তো শুনতে হবে, মানুষের কথা শোনার জন্য তো কেউ নেই। তো আমি এটা নিয়ে খুব অস্থির হলাম। পরিবেশ আদালতে মামলা করলাম, পরিবেশ আদালতও রায় দিল, এবং এই নিয়ে সুপ্রিম কোর্টেরও রায় আছে যে অন্যায়ভাবে মাইক বাজিয়ে শব্দ করে আওয়াজ করে কোনো মানুষকে ডিস্টার্ব করা যাবে না। তো এনজিটি বা পরিবেশ আদালত বলল সেটাও মান্যতা হচ্ছে না। তখন আমি পরিবেশ আদালতের কাছে আরেকটা পিটিশন করলাম। আমি তো বেসিক্যালি পরিবেশের কাজ করি বা কথা বলি, কিন্তু আমি একটু সংস্কারক মনোভাবাপন্ন, পারি না, চেষ্টা করি। সেটা কি, যে আমি বললাম যে সাউন্ড লিমিটার আলাদা করে মাইক্রোফোনের মধ্যে না লাগিয়ে আমি বোস কোম্পানি, যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মিউজিক ইনস্ট্রুমেন্ট যারা তৈরি করে, বাঙালির প্রতিষ্ঠান, আমেরিকার, সেই প্রতিষ্ঠানের যারা কর্তা ব্যক্তি, তাদের সাথে যোগাযোগ করলাম। আমি বললাম, প্রস্তাব রাখলাম কোর্টের কাছে, যদি মাইক্রোফোনগুলো তৈরির সময় এমন কিছু ডিভাইস থাকে যাতে ৬৫ ডেসিবেল বা ৭০ ডেসিবেল, যে ডেসিবেল মাত্রা
একমাত্র মিলিটারি বা পুলিশের ক্ষেত্র ছাড়া বাজার কথা নয়, সেটা ইনস্ট্রুমেন্টে এমনভাবে তৈরি হবে যে সাউন্ড লিমিটারটা ইনবিল্ট থাকবে। যেমন আমাকে বোস কোম্পানির ম্যানেজার আমাকে জানালেন যে হাওড়া স্টেশন, শিয়ালদা স্টেশনে আমরা মানে বোস কোম্পানি, তারা ওই পাবলিক অ্যাড্রেস সিস্টেমটা কন্ট্রোল করে। ওরা দেখুন পুজোর সময় তো লাখ লাখ লোক আসে হাওড়া স্টেশনে, সেই সময় যদি আস্তে আস্তে আমরা বাজাইতে তো লোক শুনতেই পাবে না। ওই যে ওই 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 মানুষের কলরব, হ্যাঁ, এবং কলতানি বা হই হই, তার মধ্যে ওদের ওই সিস্টেমটা আপনা আপনি ওদের মানে ডেসিবেল বেড়ে যাবে এবং মানুষ শুনতে পাবে। তো যদি তাই হয় তাহলে পরে আমরা যদি ম্যানুফ্যাকচারারকে বাধ্য করি যে তুমি এমন কোনো ইনস্ট্রুমেন্ট করতে পারবে না যে 65 ডেসিবেলের বেশি আওয়াজ করবে, যেটা মানুষের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, শ্রবণ যন্ত্র মানুষের বিকল হতে পারে। এবং শুধু তাই নয়, যদি কোনো মেটার্নিটি হোম মানে যেখানে প্রসূতি সদন যেগুলোকে আমরা বলি, সেই গর্ভস্থ মাতৃগর্ভে যে সমস্ত বাচ্চা, তারাও কিন্তু ওই সাউন্ডে তারা এফেক্টেড হয়ে যায়, এটা পরীক্ষার দ্বারা প্রমাণিত। তো এটা করা যাবে না ওই ইনস্ট্রুমেন্টে। তো পরিবেশ আদালত রায় দিল, কিন্তু আমরা কি দেখলাম গত ইলেকশনে? আমরা কি দেখলাম তারস্বরে মাইক বাজাচ্ছে। এবং এটা যাদের কন্ট্রোল করার কথা, পুলিশ প্রশাসন বা পুরসভা বা এখানে এখন তো এসডিওদের হাতে রয়েছে, তাদের কন্ট্রোল করার কথা। আমার মনে হচ্ছে কাঁথিতে তখন বাম জমানাতে মুখ্যমন্ত্রী ছিলেন একজন দুর্দণ্ড প্রতাপ মুখ্যমন্ত্রী, তিনি তারস্বরে মাইক বাজিয়েছিলেন বলে তার মাইক অফ করে দিয়েছিলেন। কিন্তু এখন তো সেটা কেউ করে না। তার কারণ যাদের এটা কন্ট্রোল করার কথা, তাদের চাকরি, পোস্টিং, প্রমোশন তো নির্ভর করছে তাদের বসের উপরে, যারা এই শব্দ দূষণটা করছে। তো তাহলে তো তার চাকরি চলে যাবে, তার প্রমোশন বন্ধ হয়ে যাবে, তাকে কম্পালসারি ওইটিকে পাঠিয়ে দেবে, শান্টিং করে দেবে। সুতরাং এটা কেউ করছে না, করলো না। আমরা শব্দকে জব্দ করতে গিয়ে আমরা সাধারণ মানুষ নিজেরাই জব্দ হয়ে গেলাম। এটাকে আমি বলছি যে সুনামির প্রথম ধাপ। আর কি কি হলো দেখুন, এই যে রাজনৈতিক দলগুলো, আমরা কেউ খেয়াল করি না বিষয়গুলো। এত পোস্টার, এত ব্যানার, এত ফ্লেক্স, এত হোর্ডিং, সেগুলো সবই প্লাস্টিক, সেগুলো কোনোটাই ডিগ্রেডেবল নয়। এই যে কত লক্ষ টন হবে আমি জানি না, সেই হিসেব করার মতো সামর্থ্য, বিদ্যে বুদ্ধি আমার হয়নি। তো আমার একটা আন্দাজ করছে অন্তত 1 লক্ষ মেট্রিক টন। আপনারা জানেন কি যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে পরিবেশ আদালত 3,500 কোটি টাকা ফাইন করেছে। কেন? তারা কঠিন এবং তরল বর্জ্য ঠিকমতো নিষ্কাশন করতে পারছে না। তো যারা যে ছেলেটা পরীক্ষায় ফেল করছে, পড়াশোনা করে না, তার বইটাই যদি আমরা কেড়ে নিই, তাহলে সে তো আরও গাড্ডায় পড়বে। তেমনি যে রাজ্য সরকারকে এই ময়লা পরিষ্কার হয় না দেখে ঠিকমতো ফাইন করা হলো 3,500 কোটি টাকা, তাকে আরও ফাইনের মধ্যে ফেলা হলো। এগুলো কোথায় যাচ্ছে? ধাপাতে যাচ্ছে, আমাদের বেলগাছিয়ে যাচ্ছে। এবং আমি প্রায় 15-20টা ডাম্পিং গ্রাউন্ড ভিজিট করেছি, সেগুলোর মধ্যে আরও বার্ডেন করছে। কেউ কোনো দায়িত্ব নিচ্ছে না। 2, 3 নম্বর হচ্ছে যে এই যে নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলো অনেক ঘরোয়া সভা করে, সেই ঘরোয়া সভাতে তারা প্রচুর খাওয়া দাওয়ার আয়োজন করে। 100, 200, 300, 400, 500, কেউ মাছ ভাত, কেউ ডিম ভাত, কেউ বিরিয়ানি। আমি তো নির্বাচনের দিনে সকালবেলা আমার ঘুমিয়ে আমি বিরিয়ানির গন্ধ পেলাম, অর্থাৎ যারা নির্বাচনের কর্মী তাদের জন্য তৈরি হচ্ছে। তো এই যে খাবার দাবারগুলো তৈরি হয়, তারা খায়, তারা কিন্তু সবই নন ডিগ্রেডেবল। ওই যে ফ্লেক্সের তো এই যে তৈরি অ্যালুমিনিয়াম ফয়েল বা ওরা যে থালা ব্যবহার করেন, সেগুলো তো আর এই আমাদের দৈনন্দিন জীবনে আমরা যেটা ব্যবহার করি তা তো নয়। সুতরাং এটা একটা বিরাট আবর্জনা তৈরি করে, যেটা বর্জনীয়। 2, 3 নম্বর হচ্ছে একটা জিনিস দেখলাম যে রোড শো হচ্ছে। আরে রোড তো রাস্তা দিয়ে মানুষ এবং গাড়ি ঘোড়া চলার জন্য, তো সেগুলো বন্ধ করে দিয়ে রাজনৈতিক নেতারা তারা যদি রোড শো করেন এবং সেই রোড শোর জন্য 2-3 মাইল, 4 মাইল, 5 মাইল বা কিলোমিটার যদি ট্রাফিক জ্যাম হয়, কত দূষণ হয়, কত বাড়তি দূষণ হয়। আরেকটা বাড়তি জিনিস হতো, সেটা হচ্ছে মোটর বাইক এবং গাড়ির মিছিল। এবার কিছুটা কমেছে, কিন্তু বন্ধ হয়নি ব্যাপারটা। আর নতুন একটা উৎপাত এসছে, কিন্তু নতুন উৎপাতটা দেখুন কেউ তো খেয়াল করে না, আমি খেয়াল করি। সারা রাজ্যে, সারা দেশেও, এমনকি এয়ারপোর্টের ভেতরেও এই যে সরকারের তরফে বিভিন্ন রকম বিজ্ঞাপন দেওয়া হতো, আমরা এই করেছি, ওই করেছি, এবং তাতে নেতা নেত্রীর ছবি থাকতো। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী সেগুলো বন্ধ করতে হবে। এখন বন্ধ করতে হলে শরীরে নিতে পারবে না,
এরা কি করছে, প্লাস্টিক পলিথিন দিয়ে ঢেকে দিচ্ছে। এই যে হাজার হাজার টন মেট্রিক টন প্লাস্টিক পলিথিন, এটাকে নতুন উৎপাদ আমি বলি। এবছর প্রথম দেখলাম, মানে এই ইলেকশনে প্রথম দেখলাম, গত ইলেকশনে এটা আমরা দেখিনি। তো এইটা হচ্ছে, তো এইটাকে আমরা কি মনে করছি যে খুব একটা স্বাভাবিক জিনিস? তা তো নয়। এটাকে আমি বলি মানুষের উপর চাপিয়ে দেওয়া একটা সুনামি। আমরা অসহায়, যেমন সুনামির সময় অসহায় ছিলাম। এবার আমার মনে পড়ছে বোধহয় 1994-95 সাল হবে। টিএন সেশন তখন ছিলেন ইলেকশন কমিশনার, খুব প্র্যাকটিক্যাল প্র্যাগম্যাটিক লোক ছিলেন। আজকে যে ভোট হচ্ছে, আমরা যে ভোটার আইডি কার্ড নিয়ে যাচ্ছি বা অন্য পরিচয়পত্র নিয়ে যাচ্ছি, এই ব্যাপারটা আমাদের ভোটিং সিস্টেমে ছিল না। টিএন সেশন প্রথম এটা করেন। তখন তাকে আমাদের পশ্চিমবঙ্গের থেকে বিভিন্ন রাজনৈতিক দল, কারা সেটা বলবো না আমি, তারা কিন্তু জুতোর মালা পরিয়েছিলেন সেই লোকটাকে। আজকে আমার মনে হচ্ছে যে এই লোকটাকে দরকার। তার কারণ আছে। তার কারণ হচ্ছে, আমি টিএন সেশনকে মিট করেছিলাম গ্রেট ইস্টার্ন হোটেলে। প্রায় 15-20 মিনিট আমার সাথে কথা বলেছিলেন এবং উনি আমাকে অনেক কিছু অ্যাডভাইস করেছিলেন। পরে শুনেছিলাম কোনো একটি রাজনৈতিক দলকে টিএন সেশন বলেছিলেন যে তোমরা এই লোকটাকে তোমাদের দলে নাও না কেন। যাক, সেটা পরের কথা, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি টিএন সেশনের সেই দৃষ্টান্ত অনুসরণ করে বর্তমানে যে চিফ ইলেকশন কমিশন রয়েছেন তার কাছে পৌঁছে গিয়েছিলাম। তিনি আমার সাথে দেখা করেননি, তার কোনো অধস্তন কর্মীও আমার সাথে দেখা করেনি, তারা আমাকে চেনেন না। কিন্তু আমি একটা স্মারকলিপি দিয়েছিলাম। আমি বলছিলাম আজকে যে নির্বাচনে কোনো রকম নেশা করা চলবে না, কোনো টাকা পয়সা দেওয়া চলবে না, ভোটারকে প্রভাবিত করা চলবে না। কেউ যদি মন্দিরে পুজো দিতে যায় সেটার মধ্যেও একটা প্রচারের গন্ধ পায়, সেরকমও চলবে না, এইসব এত কিছু বলেন। কিন্তু আমার একটা ছোট্ট প্রেয়ার ছিল ইলেকশন কমিশনের কাছে। সেটা কি, যে সমস্ত রাজনৈতিক দল এবং নেতা তারা প্রতিযোগিতা করবেন, নির্বাচনে লড়বেন, তারা পরিবেশবিধি মেনে তাদের এই প্রচার কার্য চালাবেন, এই অঙ্গীকারটা করতে হবে। তাদের প্রত্যেকটা দল এবং প্রত্যেক প্রার্থীর কাছ থেকে হলফনামা নিতে হবে যে আমরা এটা মেনে চলবো, না নিলে তাদেরকে পেনাল্টি করতে হবে। এই প্রেয়ার নিয়ে আমি ইলেকশন কমিশনের কাছে গেলাম। কিন্তু দুর্ভাগ্য যে প্রায় 25 বছর আগে সেই রামও নেই, সেই রাজত্বও নেই, আমার প্রেয়ার গ্রাহ্য হলো না। আমি কলকাতা হাইকোর্টে এই দাবি জানিয়ে, এই প্রেয়ার নিয়ে মামলা করলাম। সেই মামলার শুনানি হলো, নোটিশ ইস্যু হলো, কিন্তু সেই মামলাকে আর ওঠাতেই পারলাম না। তো আমি যেটা এখন মনে করছি যে আজকে কেন আমি বললাম, কালকে তো নির্বাচন শেষ হয়েছে, তা এই নির্বাচন পর্বের যে সুনামির যে ধাক্কা, সেই ধাক্কাটা কালকে শেষ হয়েছে। আজ থেকে হয়তো হবে না বা কমবে, কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না যে এই সুনামির জন্য আমাদের তৈরি থাকতে হবে। সুতরাং আগামী নির্বাচনে বা আরও তো অনেক ধরনের নির্বাচন হয়, বিধানসভা হবে, পৌরসভা হবে বা পঞ্চায়েতের নির্বাচন হবে, তখন যেমন মারামারির কথাটা আমরা সবাই বলি, কিন্তু পরিবেশকে যে মারধর করি আমরা, সেটা কিন্তু কেউ বলি না বা ভাবি না। আমার মনে হয় আমি আপনাদেরকে জানাতে চাই যে এই ব্যাপারটা সবাই জানুন, বুঝুন এবং সক্রিয়ভাবে এটা সম্পর্কে বিরোধিতা করুন। আমার এটা করা উচিত, এটা আমার অবশ্য কর্তব্য বলে আমি এই প্রতিবেদন রাখলাম। সবাই ভালো থাকুন, ভালো রাখুন। নমস্কার।